বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছে, আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া। এটাই ছিল বাংলাদেশের অবস্থান। আমি বছর দুয়েক আগে একটা রিসার্চ করেছি ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। সেই রিসার্চের শিরোনাম ছিল, দ্য টাইটেল ছিল দ্য রাইজ অফ ইন্ডিয়ান হেজেমনি ইন সাউথ এশিয়া। এখানে আমি দেখিয়েছি আমার রিসার্চে যে বাংলাদেশের এই উপমহাদেশের দুটি দেশে ভারত তার হেজেমনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। একটি দেশ হলো ভুটান। ভুটান তারা হেজেমনি প্রতিষ্ঠা করেছে 1949 সালে একটা চুক্তির মাধ্যমে, দ্য সো কল্ড ফ্রেন্ডশিপ ট্রিটি। ইন্ডিয়া আবার একটা খুব চমৎকার কাজ করে, বুঝতে পারলেন? সেটা হলো যে তার হেজেমনিক ডিজাইন ইম্পোজ করবার জন্য তারা কিছু চুক্তি করে। সেই চুক্তিগুলির নাম তারা ফ্রেন্ডশিপ ট্রিটি চুক্তি নাম দেয়। বাংলাদেশের ক্ষেত্রেও আপনাদের মনে আছে 25 বছর মেয়াদী ফ্রেন্ডশিপ ট্রিটি ছিল। নেপালের সাথেও তাদের ফ্রেন্ডশিপ ট্রিটি আছে, ভুটানের সাথেও ফ্রেন্ডশিপ ট্রিটি। বাট এই ফ্রেন্ডশিপ ট্রিটিগুলি বেসিক্যালি ইজ এ হেজেমনিক কন্ট্রাক্ট। আমি এগুলোকে হেজেমনিক কন্ট্রাক্ট বলি। তো ভুটানের যে হেজেমনিক কন্ট্রাক্ট, এটাতে লেখা আছে যে ভুটান কোনো বিদেশি রাষ্ট্রের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে তাকে ভারতের পারমিশন নিতে হবে। ভারতের প্রায় পারমিশন নিলেই ভুটান এমবাসি করতে পারবে, মানে ইন্ডিয়ান পারমিশন ছাড়া ভুটান কোনো দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন করতে পারবে না। তার মানে এই যদি চুক্তি হয় তাহলে এই দেশটা তো একটা কোয়াসি ইন্ডিপেন্ডেন্ট স্টেট, আধা স্বাধীন দেশ। এটা তো সম্পূর্ণ স্বাধীন হতে পারে না। আমি যদি আমার পররাষ্ট্র চালাতে না পারি, তাহলে নীতি চালাতে না পারি, তাহলে এটা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট স্টেট হতে পারে না। এবং আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আজ পর্যন্ত ইভেন টুডে ভুটানের সঙ্গে ইউএনএ জাতিসংঘের যে 5টা পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্র আছে, স্থায়ী নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী দেশ, কে? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, চায়না এবং রাশিয়া। 5 দেশের কারো সঙ্গে তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন নাই, ফর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশন নাই। কারণ হচ্ছে ইন্ডিয়া এই ডিপ্লোম্যাটিক রিলেশন চায় না। এবং সেটা না চাওয়ার কারণ হচ্ছে মূলত ইন্ডিয়া চায় না যে চীনের সাথে ভুটানের ডিপ্লোম্যাটিক রিলেশন হোক। এটা ইন্ডিয়ার পলিসিতে নাই। তো যেহেতু চীনের সাথে সে বাধা দিতে চায়, এই জন্য সে 5 দেশের সবগুলোর সাথে বাধা দিয়েছে এবং 5 দেশের কারোর সাথেই তাদের ডিপ্লোম্যাটিক চুক্তি নাই। সুতরাং আমার রিসার্চে আমি দেখেছি যে ভুটানের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা কমপ্লিটলি হেজেমনিক রিলেশনশিপ। সুতরাং ভুটানের উপরে তারা কন্ট্রোল করছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, তখনও শেখ হাসিনার সরকারের পতন হয় নাই, 2 বছর আগে রিসার্চ, যে বাংলাদেশের সাথে কোনো ফর্মাল হেজেমনিক ট্রিটি না হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছে, আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া। এটাই ছিল বাংলাদেশের অবস্থান শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল। এই কারণেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ভারত। এবং ভারতে আমি সরাসরি বলছি, 2014 সালে ভোট দিতে পারি নাই আমরা। 2018 সালে আগের রাতে ভোট হয়ে গেছে, ইলেকশনের আগের রাতে। 2024 সালে আমরা আবার ভোট দিতে পারি নাই। তার মানে এই যে দীর্ঘ 2008 সালের পর থেকে আজকে 2024, তার মানে দীর্ঘ 16 বছর যে জেনারেশন আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। কারণ হচ্ছে যে ভারত চেয়েছিল বাংলাদেশকে সম্পূর্ণভাবে তাদের কবজায় রাখবার জন্য, এবং সেটা আজকে আমাদের সন্তান তুল্য ছাত্র জনতার মহান আত্মত্যাগের মধ্যে দিয়ে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে। ভারত এবং হাসিনার ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। আমি হয়তো একটু বেশি বলে ফেললাম যে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে, এখনো বোধহয় বলা যাবে না, বরং আমার বলা উচিত যে ভারতীয় হেজেমনি পরাজিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ গত 16 বছরে যে ভারতীয় উপনিবেশবাদের বা ভারতীয় বিশেষ করে তাদের ইন্টেলিজেন্সের, ডিপ স্টেটের যে অনুপ্রবেশ বাংলাদেশের বিভিন্ন সংস্থায় হয়েছে,
সেনাবাহিনী, পুলিশ, ব্যুরোক্রেসি, ইন্টেলিজেন্সিয়া, একাডেমিক, মিডিয়া, ব্যবসা, সর্বত্র যেটা হয়েছে তাদেরকে কিন্তু এখনো আমরা পুরোপুরি চিহ্নিত করতে পারি নাই এবং তাদেরকে এখনো আমরা পুরোপুরি উৎখাত করতে পারি নাই। কাজেই জুলাই বিপ্লব সফল হতে গেলে আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমাদের বিজয় সংহত করতে হবে এবং সম্পূর্ণ বিজয় লাভ করতে হবে যদি জুলাই বিপ্লবের আমরা সম্পূর্ণভাবে সফল হতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা বলতে, আমি আজকে যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছি, আমি ধরে দিচ্ছি আমরা সবাই একাডেমিক লোকজন। আমাদের কাজ হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই করা, আমাদের প্রধান কাজ। আমরা তো সেনাবাহিনী নই যে অস্ত্র হাতে লড়াই করব, তো আমরা ইন্টেলেকচুয়ালি লড়াই করব। সেই কারণে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং বা একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে করতে চাই। আমি মনে করি জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের, অর্থাৎ 90% মুসলমানের, অর্থাৎ বাঙালি মুসলমানের রেনেসার একটা সুযোগ সামনে এসছে। বাঙালি মুসলমানের রেনেসা। আমরা যে বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান আমরা শুনেছি, সেই বয়ান তৈরি হয়েছিল, আপনাদেরকে বলেছি আমি, 18th সেঞ্চুরিতে বাঙালি রেনেসার মধ্যে দিয়ে। ওই সময় আপনি দেখবেন বলা হয় বাঙালি রেনেসা, কিন্তু বাঙালি রেনেসা যেটা 18 শতকের ছিল, সেই রেনেসা প্রধানত হিন্দু বাঙালির রেনেসা ছিল। সেই রেনেসা বাঙালি মুসলমানের রেনেসা ছিল না। এবং দুর্ভাগ্যজনকভাবে 1947 সালের পরেও আমরা এই গত 53 বছরে বাঙালি মুসলমানের রেনেসা আমরা সংগঠন করতে পারি নাই, আমরা দেখতে পারি নাই। এই প্রথমবারের মতো এবারের বিপ্লবের বিউটিটা এই জায়গাতেই, ইউনিকনেস এই জায়গাতে। এই বিপ্লবের মধ্যে দিয়ে বাঙালি মুসলমানের রেনেসার একটা সুযোগ আমাদের সামনে এসছে। তাহলে রেনেসা কিভাবে হবে? রেনেসা হতে গেলে আমাদেরকে এক্সেলেন্স যেটাকে বলে, আমাদেরকে পারদর্শী হতে হবে, সব কিছুতে পারদর্শী হতে হবে। আমাদের একাডেমিক এক্সেলেন্স লাগবে, আমাদের টেকনোলজিক্যাল এক্সেলেন্স লাগবে, আমাদের ইকোনমিক এক্সেলেন্স লাগবে। সর্ব বিষয়ে আমাদেরকে পারদর্শী হতে হবে এবং তাহলে পরেই আমরা একটা বাঙালি মুসলমানের রেনেসা স্বপ্ন আমরা দেখতে পারি। এবং সেই কারণে এখানে যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তাদের কাছ থেকে আমি আরো শুনতে চেয়েছিলাম। আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই, কারণ আমি তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ। কাজে আপনাদের সাথে আমার বিরাট কি বলবো, জেনারেশন গ্যাপ হয়ে গেছে। আপনাদের জেনারেশনের আশা, আকাঙ্ক্ষা, ব্যথা, বেদনা, স্বপ্ন, এটা আমি আরো বেশি করে জানতে চাই। তো আজকে আমি খুশি হতাম যদি আপনাদের দিক থেকে আরো বক্তারা আজকে বক্তৃতা দিতেন, তাহলে আপনাদের যে আশা, আকাঙ্ক্ষা, আপনাদের কল্পনা, স্বপ্ন, এটা সম্পর্কে আমি আরো বেশি জানতে পারতাম। তো হয়তো ভবিষ্যতে এই সুযোগ আমার হবে আপনাদের কাছ থেকে শুনবার জন্য। তো সেই জন্য আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমি, আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই জুলাই বিপ্লব যদি সফল করতে চান, তাহলে প্রথমে হচ্ছে আপনার যে বাঙালি মুসলমান আইডেন্টিটি, এটা আপনাকে আগে ধারণ করতে হবে। আমাদের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু আছে বাঙালি মুসলমানের। এটা আপনি প্রায়ই শুনবেন, আমি বাঙালি না আমি মুসলমান, আমি আগে বাঙালি নাকি আমি আগে মুসলমান। এটা একটা অনর্থক তর্ক। এই তর্কটার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে এক ধরনের, আপনাকে একটা ক্রাইসিসের মধ্যে রাখা, একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে রাখা। আমাদের কথা হবে যে বাঙালি মুসলমানের একটা আলাদা কালচার আছে। বাঙালি মুসলমানের যে কালচার, এটা আপনাদেরকে ধারণ করতে হবে। বাঙালি মুসলমানের একটা ঐতিহ্য আছে, আমাদের খুব পুরনো ঐতিহ্য। আপনাদেরকে একটা ছোট উদাহরণ আমি দেই। এই যে যারা এত বাঙালি বাঙালি করে, তারা জানে না যে বাংলা as a political entity, as an independent political entity, যিনি প্রথম বলেছিলেন, এটা যিনি স্বপ্ন না, যিনি ইমপ্লিমেন্ট করেছিলেন, তিনি একজন মুসলমান ছিলেন এবং তার নাম ছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম নিজেকে বলেছিলেন সুলতানে বাংলা।
তার আগে এই অঞ্চলকে কি বলা হতো জানেন? গৌড় বলা হতো। গৌড় দেশ বলা হতো, বাংলাদেশ বলা হতো না, গৌড় দেশ বলা হতো। তার আগে শামসুদ্দিন ইলিয়াস শাহ এর সুলতান হওয়ার আগে যারা রাষ্ট্র চালাতো সেই সেন বংশ নিজেদেরকে গৌড়েশ্বর বলতো, অর্থাৎ গৌড়ের ঈশ্বর। সুতরাং এই যে বাংলা যারা বলে তারা এটা পর্যন্ত জানে না যে এই বাংলা অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি, এখানে পলিটিক্যাল সায়েন্সের আপনাদের চেয়ারম্যান সাহেব আছেন, অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি যিনি প্রথম দিয়েছিলেন তিনি স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো এই যে ইতিহাসগুলো আমাদের যে বাঙালি মুসলমানের যে ইতিহাস, যে কালচার, যে কি বলবো ঐতিহ্য, এগুলো সম্পর্কে আপনাদের আরো বেশি করে পড়াশোনা করা দরকার, আপনাদের আরো জানা দরকার। সুতরাং আমি মনে করি, যেমন ধরেন এর একজন পরবর্তী একজন সুলতানের নাম আমি আপনাদেরকে বলি, গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহের কবর কিন্তু এর খুব কাছেই, এটা হলো সোনারগাঁতে। তো এই গিয়াসউদ্দিন আজম শাহ এত বড় সুলতান ছিলেন যে তার সময় চীনের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল। তিনি চীনে বাংলাদেশ থেকে অ্যাম্বাসেডার পাঠিয়েছিলেন, এবং আরো মজার কথা, সেই অ্যাম্বাসেডার সেই চীনের সুলতানের জন্য কি উপহার নিয়ে গেছিল জানেন? জিরাফ। তো জিরাফ তো বাংলাদেশে হয় না, তো জিরাফ কি করে নিয়ে গেলেন উপহার হিসাবে? তার মানে গিয়াসউদ্দিন আজম শাহ আফ্রিকা থেকে জিরাফ ইম্পোর্ট করেছিলেন বাংলাদেশে। সেই সময় ইম্পোর্ট করে সেটা চীনের চীনের যে এম্পায়ার তার জন্য পাঠিয়েছিলেন উপহার হিসাবে। জিরাফ কেন পাঠিয়েছিলেন? অ্যাকর্ডিং টু চাইনিজ মাইথোলজি জিরাফ তাদের জন্য খুব পবিত্র প্রাণী, এবং সেই জিরাফ প্রথম যেদিন পিকিংয়ে যাচ্ছে, পিকিংয়ের লোকজন সব রাস্তার ধারে দাঁড়িয়ে সেই জিরাফ দেখেছিল। সুতরাং আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই যে রিচ কালচারাল হিস্ট্রি, রিচ হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট সুলতান পিরিয়ড, এগুলো সম্পর্কে আমাদের আরো পড়াশোনা করা দরকার, আমাদের আরো জানা দরকার। এবং এখান থেকে আমাদের বাঙালি মুসলমানের যে সংস্কৃতি, এই সংস্কৃতির নতুন করে একটা উন্মেষ প্রয়োজন। এবং আমি মনে করি এই জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে। এর আগে অনেক বিপ্লব হয়েছে, আমার আগে বক্তারা বলে গেছেন, মুক্তিযুদ্ধ হয়েছে, সেটার সুফল আমরা পাই নাই। 90-এর গণ আন্দোলন হয়েছে, তার সুফল পাই নাই। 75-এর সিপাহী জনতা বিপ্লব হয়েছে, তার সুফল পাই নাই। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাই, ওই বিপ্লবগুলোর সঙ্গে এই জুলাই বিপ্লবের একটা চরিত্রগত পার্থক্য আছে। এবারের বিপ্লবে যেহেতু ছাত্ররা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে, সেই কারণে এবারের বিপ্লব কালচারালি অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কালচারালি আমাদেরকে একটা বিশাল সুযোগ এনে দিয়েছে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। তো সেই জন্যই আমি বলছি আপনাদের, আবারও বলি, আপনাদের পড়াশোনা খুব ভালো করে করতে হবে। লেখাপড়া করে আপনাদেরকে ইন্টেলেকচুয়ালি রিচ হতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে আমার প্রথম কাজ আপনাদের ইন্টেলেকচুয়ালি কম্পিট করা, সবার সঙ্গে, সারা বিশ্বের অন্যান্য ইন্টেলেকচুয়াল পিপলের সাথে কম্পিট করা আমাদের একটা বড় কাজ। আর তার সঙ্গে অবশ্যই আমাদের বিভিন্ন চাওয়া পাওয়া আছে এই সরকারের কাছে। আমরা এই সরকারের কাছে অবশ্যই একটা গণতান্ত্রিক পদ্ধতি খুব তাড়াতাড়ি চাই। এগুলো নিয়ে আপনার আমার মধ্যে কোনো বিতর্ক নাই। শুধু বিতর্ক সম্ভবত আছে সময়টা নিয়ে। এই সরকার মনে করে যে কত তাড়াতাড়ি দেবে বা কত দেরিতে দেবে, টাইম ফ্রেম নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে। কিন্তু আমরা আশা করব যে এই সরকার বাংলাদেশকে অতি দ্রুত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে গেলেই আমাদের সমস্যার যে সমাধান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কাজেই ওই সমস্যার সমাধান করতে হলে আমাদের বিপ্লবের স্পিরিট নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে, এবং আমাদের লড়াইটার মেইন কাজটা হবে ভারতীয় সম্প্রসারণবাদ বা ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে লড়াই করা, এবং বাংলাদেশে যাতে আবার কখনো কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার জন্য লড়াই করা। তো এই লড়াই আমাদেরকে করতে হবে, ইন্টেলেকচুয়ালি এই লড়াই করতে হবে। এবং আপনাদেরকে আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। এই লড়াই করবার জন্যে আমার দেশ ইনশাআল্লাহ
আবার মানে লড়াইয়ের একটা অংশ হওয়ার জন্য ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশিত হতে যাচ্ছে। আমরা একটা তারিখ ঠিক করেছি ইনশাআল্লাহ 22শে ডিসেম্বর আমাদের টার্গেট ডেট পুনঃপ্রকাশের জন্য আমার দেশ, এবং সেখানে আপনাদের সহযোগিতা কামনা করি। বিশেষ করে ছাত্রছাত্রীদের বলতে চাই, তোমরা অবশ্যই আমার দেশে লেখা পাঠাবে, আমি তোমাদের লেখা ছাপাবো আমার দেশে। আমি চাই আমার দেশ এমন একটা প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যেই প্ল্যাটফর্মে, যেটা একটু আগে বলেছিলেন আজকের সভাপতি, যে তিনি চান যে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করি। ইনশাআল্লাহ এই আমার দেশ বাংলাদেশের তরুণ সমাজের জন্য এই আমার দেশ একটা প্ল্যাটফর্ম হয়ে থাকবে, যে প্ল্যাটফর্মের উদ্দেশ্য হবে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলা এবং আমাদের যে কালচার, এই সাংস্কৃতিক ঐতিহ্য তুলে রাখা, এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের বাঙালি মুসলমানের ইন্টেলেকচুয়াল ফাইট অব্যাহত রাখা। এবং সেখানে আমি চাই তোমরা যারা ছাত্রছাত্রী আছো আমার সাথী হয়ে সেখানে তোমরা কাজ করবে, আমার সহকর্মী হয়ে তোমরা সেখানে কাজ করবে। তো আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। আজকে তোমাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগলো। ভবিষ্যতে আবার ইনশাআল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবার ইচ্ছা আছে। তোমাদেরকে বক্তব্য শেষ করার আগে শুধু বলে যাই, আমার জন্ম যেখানে হয়েছিল সেটা এখান থেকে মাত্র 1 মাইল দূরে। আমি গ্যান্ডারিয়াতে জন্মলাভ করেছি এবং এই এলাকায় অনেক বাল্যকালের স্মৃতি আছে আমার। কাজেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে এসে আমার মনে হয়েছে আমি সেই বাল্যকালের জায়গায় আবার ফিরে এসেছি।